52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 24 গণ অভ্যুত্থানে জাতীয় সংকটে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ, কিন্তু সম্প্রতি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজ শিক্ষার্থীদের যে দ্বন্দ্ব, সেটি কিসের বার্তা দেয় তা জানবো সাধারণ শিক্ষার্থীর মুখে। আমরা একটা গণ অভ্যুত্থান করলাম, বিশাল অভ্যুত্থানের মধ্য দিয়ে হাজার জনেরও বেশি মানুষ জীবন দিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ, একটা আবহ, একটা ফ্যাসিস্টিক শাসনকে দূর করলো। তো সেই জায়গায় শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে এসছে, খুব স্বাভাবিক। তাদের সাথে সর্বোচ্চ সহমর্মিতা এবং আন্তরিকতার জায়গা থেকেই আমি মনে করি যে প্রশাসনের কথা বলার কথা ছিল, বা কৌশলের দিক থেকেও যদি হয় যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এদেরকে ঠিক কোনো জবাব দিতে পারছে না, তাদের একটা কৌশল অবলম্বন করতে হবে, সেটারও তো মানুষের একটা ব্যাপার থাকে। কিন্তু যে ব্যবহারটা করা হয়েছে আসলেই আমার কাছে মনে হয় যে ঠিক হয় নাই, মোটেও 7 কলেজের শিক্ষার্থীদের সাথে এই ব্যবহারটা করা ঠিক হয়নি, উচিত হয়নি। আমি বলবো প্রশাসনের এটা খুবই ছেলে মানুষই একটা ব্যাপার হয়ে গেছে। প্রথমত তো ঠিক না। আমরা যদি সংকটের জায়গাগুলো খুঁজি, এখন দেখেন অভ্যুত্থানের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের অবস্থা কি পরিবর্তন হয়েছে? বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সংকটগুলো ছিল সেগুলো কি দূর হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বলতাম যে শিক্ষা গবেষণায় পর্যাপ্ত একটা বরাদ্দ লাগবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক পরিবেশ, সেই একাডেমিক পরিবেশের উন্নয়ন ঘটাতে হবে। যে এই সংকটের যে জায়গাগুলো, সেগুলো আপনি ঢাকা কলেজে যান, ইডেন কলেজে যান, ওদের সংকটের জায়গাগুলোও কিন্তু ওই একই রকম রয়ে গেছে। তাহলে আমরা তাহলে কি ইজম নিয়ে মারামারি করব, নাকি আমাদের যে সংকট সত্যিকার অর্থে আছে সেগুলোকে দূর করার জন্য আমরা ঐক্যবদ্ধ হব? এটা আমাদের শিক্ষার্থীদের বোঝা দরকার আমি মনে করি। সেটা শিক্ষার সংকট ইডেন কলেজে নাই আছে, ঢাকা কলেজে নাই আছে, তিতুমির কলেজে নাই আছে। তাহলে ওরা যে ঠিকমতো পরীক্ষার রেজাল্ট পাচ্ছে না ঠিক সময়ে, তারপরে ওদের খাতা ঠিক মূল্যায়ন করা হচ্ছে না, তারপরে বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস সেটার সাথে তো একটা পার্থক্য আছে। তাহলে ওই সিলেবাসের ধারা অনুযায়ী ওদেরকে যদি যে মূল্যায়ন করা হচ্ছে, তাতে ফেলের সংখ্যা বাড়ছে, এগুলো নিয়ে ওদের কথা আছে না? তো হাজারটা কথা তো আছে। তাহলে তুমি সেগুলো নিয়ে ঐক্যবদ্ধ থাকার ব্যাপারটা কিন্তু আমি মনে করি যে দেখেন, একই কলেজ, একই ঘরে ঢাকা কলেজের একটা ভাই হয়তো আছে, ইডেন কলেজের একটা বোন হয়তো আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আর একটা ভাই বা বোন কেউ আছে। তাহলে একই ঘরের মধ্যে মানুষ আমরা চুলাচুলি করে তো লাভ নাই। আর সংকটগুলোর যে জায়গা থেকে উৎপত্তি, তাহলে সেটা না আগে চিহ্নিত করা দরকার আমাদের, যে সংকটগুলোর উৎপত্তি কোন জায়গা থেকে। তাহলে সেটা নিয়ে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করা দরকার, যেটা আমরা পেরেছিলাম জুলাই অভ্যুত্থানে। তখন তো ঢাকা কলেজকে, 7 কলেজকে, তারপরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে এটার কোনো বাছবিচার ছিল না, পলিটেকনিক মাদ্রাসাকে, পলিটেকনিককে, এগুলোর কোনো বাছবিচার ছিল না। তখন দরকার ছিল লড়াইয়ের মানুষ, এবং তখন দরকার ছিল সাহস, তখন দরকার ছিল একটা শক্তি নিয়ে সবার সামনে দাঁড়ানো। তাহলে সেটা তো আমরা তখন করতে পেরেছি, কারণ আমাদের সামনে শত্রুটা চিহ্নিত ছিল যে এই ফ্যাসিবাদকে হটাতে হবে। তাহলে এখনকার শত্রু আমার কি সেটা বুঝতে হবে না? এখনকার সংকট আমার কি সেটা বুঝতে হবে না? আমার আহ্বান হচ্ছে শিক্ষার্থীদের প্রতি যে ভাই, আপনারা নিজেদের যে সংকটগুলো আছে সেগুলোর প্রধান গোড়াটা কোথায়, আসেন আমরা সবাই সেটা নিয়ে খুঁজি। আমরা দেখবো যে শিক্ষায় বরাদ্দ কম বলে এই সংকট অনেক জায়গাতে তৈরি হচ্ছে। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ কম বলে এটা হচ্ছে, ঢাকা কলেজে বরাদ্দ কম বলে এটা হচ্ছে, 7 কলেজে বরাদ্দ কম বলে এটা হচ্ছে। তাহলে সেই সংকট দূর করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম সংকট নাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম সংকট আছে। 7 কলেজের ক্লাসরুম সংকট নাই? আছে। তাহলে এগুলোর রুট গুলো কোথায়, চলেন আমরা সেটা খুঁজি, এটা আমরা বলবো। এবং সেগুলো খুঁজে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারাটা খুব দরকার। জুলাই অভ্যুত্থানের সময় যেটা হয়েছিল যে সামগ্রিক জায়গাতেই মানুষজন একটা কেন্দ্রীয় জায়গাতে এক ঐক্যমত্যে পৌঁছেছিল যে এখনকার সময় আওয়ামী ফ্যাসিবাদ একটা মরার উপর খাড়া ঘা হিসেবে আসছে। এই জায়গা থেকে আমরা কিন্তু সবাই এক জায়গায় আন্দোলন সংগ্রাম করেছে। আসলে যে এই অভ্যুত্থানের পরবর্তীতে যে আসলে বিভিন্ন যে সংকট, সেই সংকট যে পুরোপুরি নিরসন হয়েছে বা এই নিরসন করার জন্য যে সামগ্রিক বর্তমান সময়ে ইন্টারিম গভর্নমেন্ট যে খুব বেশি সক্রিয়, সেই বিষয় কিন্তু আমরা লক্ষ্য করতেছি না। এর আগে পূর্ববর্তী সময় দেখেছে আনসারদের বিরুদ্ধে, আনসাররা যখন একটা দাবি নিয়ে সামনে দাঁড়ালো, আনসারদের দাবি কি যৌক্তিক নাকি অযৌক্তিক সেটা আগে তো বিবেচনা নিতে হবে, বসতে হবে, কথা বলতে হবে। সেরকম একটা পরিস্থিতি তারা না করেই দেখা গেলো যে এখানকার ছাত্রদের তারা ব্যবহার করলো, বললো যে ছাত্ররা সবাই যে এখন প্রতিরোধ গড়ে তুললো। আবার এর পরবর্তীতে যখন শ্রমিকরা নামলো তাদের ন্যায্য মজুরির জন্য, তারা শুধুমাত্র এর জন্য না, মজুরি বাড়ার জন্য না, বকেয়া মজুরির জন্য নামলো, তারপর দেখলাম তাদের উপরে গুলি করলো। আবার আমরা গতকালকে ঠিক আগে দেখলাম যে মাদ্রাসার শিক্ষকরা যা আসলে তাদের ৩৫০০ টাকা যে বেতন সবাই পায় না, সেই জায়গা থেকেও যখন তারা নামলো যৌক্তিক জায়গা থেকে, সে জায়গা দেখা গেল পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এগুলা মারলো। এর পরবর্তীতে দেখলাম যে
ঢাকা কলেজের সাথে, ঢাকা কলেজ বলবো না স্পেসিফিকলি, 7 কলেজের সাথে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটা কন্ট্রাডিকশন আছে, দ্বন্দ্বটা আছে, সেই দ্বন্দ্বটা কিন্তু আজকে না, বহুত আগে থেকে কিন্তু এই বিষয়টা আলোচনা আসতেছে। তো এই বিষয়টা যেহেতু অনেক আগে থেকে আলোচিত, সেই জিনিসটা তো মীমাংসা করা জরুরি। সেই মীমাংসা না করে এবং এটা করার জন্য যখন 7 কলেজের শিক্ষার্থীরা একটা দাবি দিল, যে 5 দফা দাবি ছিল তাদের, দাবির ভিত্তিতে যখন তারা প্রভিসির সাথে দেখা করতে আসলো, প্রভিসি এখানে তো তার যথাযথ মানে কর্মদক্ষতা বা তার যে কাজ, সেই কাজটা সে যথাযথভাবে সম্পূর্ণ করতে পারে নাই। যেহেতু শিক্ষার্থীরা একটা দাবি নিয়ে আসছে, তাহলে তার উচিত ছিল উভয় পক্ষে বসে একটা আলোচনার মধ্যে দিয়ে যেটা যৌক্তিক, সেই যৌক্তিক দাবিটাকে বাস্তবায়নের দিকে নিয়ে যাওয়া। মানে এই শিক্ষার্থী সংসদটা এখন হয়ে গেছে একটা মানে উদ্ভট একটা জায়গা, যে এখানে যে যা বলে উস্কানিমূলক পোস্ট দেওয়া হয় এবং এখান থেকে একটা মব ভায়োলেন্স তৈরি করার একটা প্রচেষ্টা তৈরি হয়। সেখান থেকে দেখলাম যে কেউ উস্কানি দিচ্ছে এবং এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিশেষ করে প্রথম বর্ষের বা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় নেমে গেছে। এখন দেখা যাবে তারা অতি উৎসাহী, তারা হয়তো ভাবতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা গর্বিত ঢাবিয়ান জায়গা থেকে, সেন্টিমেন্টের জায়গা থেকেও কাজ করে যে আমাদের ভিসিকে। এখন ব্যাপারটা তো এরকম না, ব্যাপারটা হচ্ছে যে আগে দেখতে হবে যে আমাদের দাবিটা কি যৌক্তিক কিনা, অভিযোগ গোষ্ঠীর যে দাবি সেটা যৌক্তিক কিনা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি বলে যে আমি সকল কিছু করে ফেলবো, ব্যাপারটা এমন না। আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আগে দেখতে হবে দাবিটা যৌক্তিক কিনা। এখন পরবর্তীতে দেখা গেল পুলিশ এখানে দেখলাম যে ঢাবিদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা পক্ষপাতিত্ব নাকি তারা করেছে, শুনেছি। এটা আমি জানি না, এটা আমি শোনার কথা আর কি, প্রমাণ দরকার। আমার কথা সেটা না, কথা হচ্ছে যে এখানে পুলিশ বা বিভিন্ন কর্তৃপক্ষের যে নাজেহাল অবস্থা, যে এই দ্বন্দ্বগুলোর মীমাংসা না করে সারা শুধুমাত্র পেটোয়া বাহিনী বা টিয়ার শেল, রাবার বুলেট যা খুশি করতেছে এখানে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং 7 কলেজের শিক্ষার্থীদের দ্বন্দ্বটা খুবই অবৈরীভাবেই মীমাংসা করা সম্ভব বসে, সেটাকে দেখলাম আমরা বৈরী একটা রূপ দেওয়া হলো এবং এটা হতাহতের পর্যায়ে চলে গেলো। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এখনো স্বনামধন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান বলে প্রচার করা হয়, সেই জায়গার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেখলাম যে ইডেন কলেজের শিক্ষার্থীরা, নারী শিক্ষার্থীরা যখন নামছে, তারা অশ্লীল এবং নানা কুরুচিপূর্ণ মন্তব্য করছে, চমকি চলেছে একা পথে, এই সকল। মানে ঠিকই দেখলাম যখন আমরা গণ অভ্যুত্থানের সময় আমাদের নারী শিক্ষার্থীদের পাশে দরকারের জন্য তারা আহ্বান জানাচ্ছে সবাই চলে আসো, আজকে যখন তারা তাদের দাবি দাওয়া নিয়ে যখন মাঠে নামছে, তাদের দেখে আদারিং করা হচ্ছে, তাদেরকে কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে। আমার জায়গা থেকে সামগ্রিকভাবে বিবেচনা এটাই যে তারাও এখন 6 দফা দিয়েছে এবং ঢাবি প্রশাসনকে তারা মামুন স্যারকে নাকি পদত্যাগের দাবি জানাচ্ছে। যদি এই দাবিগুলো যৌক্তিক হয়, অবশ্যই মামুন স্যার এবং এই সকল মানে যে হতাহতের যে সামগ্রিক পরিস্থিতির দায়ভার কর্তৃপক্ষকে নিতে হবে। কারণ এখানে স্টুডেন্টদের তো উস্কানো হচ্ছে, এই কাজগুলো করার দায়িত্ব তো প্রশাসনের। প্রশাসন না করে আপনি যে কোনো সময় শিক্ষার্থীদের একটা ঢাল হিসাবে ব্যবহার করছেন, এটা তো আমরা যৌক্তিক বলে মনে করি না। এটা কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বনাম 7 কলেজের একটা ইস্যু। 7 কলেজের সকল প্রতিষ্ঠানও না, শুধু ঢাকা কলেজ। আমি বলতে চাই এখানে রাজনৈতিক ফাঁদ, রাজনৈতিক ষড়যন্ত্রের কোনো প্রশ্নই আসে না। বরং এটা তৃতীয় পক্ষের একটু উস্কানি হইতে পারে, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছাত্র দলকে জড়িয়ে এখানে ফ্যাসিস্ট আওয়ামী শক্তিকে একটা সুবিধা দেওয়া। এখানে আসলে রাজনৈতিক কোনো ক্রেডিটের বিষয় না, এটা কোনো রাজনৈতিক বিষয় না, এটা সম্পূর্ণ 2 শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়। আসলে আমাদের একটু পেছনে নিয়ে যেতে চাই, সে 2016-17 সালে 2016 সালে 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করার একটা প্রাথমিক পরিকল্পনা করা হয়। 2017 সালে সেটা বাস্তবায়ন করা হয়। 2017-18 সেশনে ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রথম 7 কলেজের যে আনুষ্ঠানিক যাত্রা সেটা শুরু হয়েছিল। আমি সেই 2016-17 থেকে এখন পর্যন্ত আছি। আমি ক্যাম্পাসে একজন গণমাধ্যম কর্মী ছিলাম, একজন রাজনৈতিক অ্যাক্টিভিস্ট ছিলাম, সোশ্যাল অ্যাক্টিভিস্ট ছিলাম, সব মিলিয়ে আমি অনেক কিছুর প্রত্যক্ষদর্শী। সে 2017 সালে 18 জুলাই রাজু ভাস্কর্য থেকে যে মিছিল শুরু হয়েছিল, যে মিছিল শাহবাগ অবরোধ করেছিল 7 কলেজের শিক্ষার্থীরা, সেখানে তিতুমির কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের চোখ উপড়ে ফেলেছিল। সে 2018 সালে, সে 2017 সাল থেকে যে আন্দোলন শুরু, শিক্ষার্থীরা বিভিন্ন সময় আন্দোলন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীর বিষয়ে নীরব ছিল, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা বিশাল দোষ বা অপরাধ আমি মনে করি। অপরদিকে 7 কলেজের শিক্ষার্থীরা স্বাভাবিকভাবেই তার হাতে সমস্যা নিয়ে একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে আসে, আরেকবার 7 কলেজের কাছে যায়। কোথাও সমাধান না হবে তারা রাস্তা অবরোধ করে। কথায় কথায় রাস্তা অবরোধ করা, কথায় কথায় জনদুর্ভোগ সৃষ্টি করা, এটা কোনো শিক্ষার্থীর কাজ নয়। তাই আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে,
যে কোনো সমস্যার যৌক্তিক সমাধানই হচ্ছে একমাত্র কাজ। প্রুবিসি কি বক্তব্য দিয়েছে সেটা আমি দেখি নাই, কোথাও শুনি নাই। তাদের দাবির বিষয়ে যে কোনো যৌক্তিক দাবি প্রতি সমর্থন আমাদের থাকবে, কিন্তু তবে সেই দাবি যেন লিমিট হয়, কেউ যেন লিমিট ক্রস না করে। ঢাকা ইউনিভার্সিটির নতুন একটা প্রশাসন আসছে, দীর্ঘ 18 বছর 16 বছর ফেসিবাদী শাসন এই এলাকায় ছিল। তাদের সেই ফেসিবাদী ব্যবস্থাকে উপরে বলে নতুন একটা সিস্টেম নিয়ে ইউনিভার্সিটি প্রশাসন ব্যস্ত আছে। তার উপর 7 কলেজে যে বোঝা, সেটা আমাদের কাছে আর কঠিন হয়ে যাচ্ছে।